আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ছোট্ট পেলব শরীরখানা কিছুক্ষণ বাদে বাদে ঈষৎ কেঁপে উঠছে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে অর্ষার। আহনাব নিরুপায় ভূমিকা পালন করছে। অনেকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর খুঁজে পায়নি, তাই নিশ্চুপ থেকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কান্নার গতি কমলেও একটু পরপর ফুপিয়ে উঠছে। আহনাব মৃদু স্বরে পড়ল, অনেক রাত হয়েছে অর্ষা, এখন ঘুমাও। আহনাবকে ছেড়ে দিল অর্ষা। দুহাতে চোখের পানি মুছে ওয়াশরুমে চলে গেল। আহনাব কিছুক্ষণ সেভাবেই বসে রইল। অর্ষা ফ্রেশ হয়ে আসার পর সেও গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে অর্ষা লাইট নিভিয়ে শুয়ে পড়েছে। ক্যাথিয়ন আর অ্যানিয়নকে ডিম লাইটের আলোয় দেখা যাচ্ছে গুটিসুটি হয়ে অর্ষার পায়ের কাছে বসে আছে। আহনাব আনমনেই হেসে ওঠে। ঘুণাক্ষরেও যদি অর্ষা একবার টের পায় ওরা দুটোই ওর এত নিকটে বসে আছে, তাহলে নির্ঘাত অর্ষা চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে। হঠাৎই তার মনটা আবার খারাপ হয়ে যায়। অর্ষা এভাবে কাঁদল কেন? সারাটা দিন তো সব ভালোই ছিল। বুক ভরে শ্বাস নেয় সে। আবছা আলো অন্ধকারে অর্ষার ঘুমন্ত মুখটির দিকে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে থাকে। তারপর ক্যাথি আর অ্যানিকে লিলিয়ার কাছে দিয়ে সেও নিঃশব্দে অর্ষার পাশে শুয়ে পড়ে। আনমনে ভাবতে থাকে, মেয়েটি কি ঘুমিয়ে পড়েছে? সকাল নিতু আর বিথি স্কুলের সামনে থাকা সেই রেস্টুরেন্টে এসে বসে আছে। আজকে আহিল ওর গার্লফ্রেন্ডকে কি সত্যিই নিয়ে আসবে? ভাবতেই তো বুকটা কেমন ধক করে উঠছে। সকালকে মনমরা হয়ে বসে থাকতে দেখে নিতু জিজ্ঞেস করল, মুখ প্যাঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? সকাল বিমর্ষ হয়ে বলল, টেনশন হচ্ছে খুব। যদি সত্যি ওনার গার্লফ্রেন্ড থাকে? থাকবে, দুনিয়াতে কি ছেলের অভাব আছে নাকি? উহু, কিন্তু তার বড্ড অভাব। সে তো এক পিসি। আটা গেছে পুরা তোর। বিরক্ত হয়ে বলল বিথি। সকাল গাল ফুলিয়ে বলল, উনি যদি সিঙ্গেল হয় তাহলে আমি আজ ক্লাসই করব না। আরে আজব, ক্লাস কেন করবি না? কারণ ওনার গার্লফ্রেন্ড আছে, এটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে বিষয়টা আমার ভালো লাগবে না, কষ্ট পাবো। আর কষ্ট পাওয়া মন নিয়ে ক্লাস করা যায় না। বিথি কিছু বলতে যাবে, নিতু তখন কনুই দিয়ে দুপাশে দুজনকে খোঁচা দেয়। চোখের ইশারায় সামনে তাকাতে বলে। ওর ইশারা অনুযায়ী সকাল এবং বিথি সামনে দৃষ্টিপাত করে। মুহূর্তেই সকালের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আহিলের হাত ধরে আছে রেশমি। দুজনের মুখেই লেগে আছে অমায়িক হাসি। আহিল রেশমিকে নিয়ে ওদের সামনের চেয়ারে বসল। ফোনের সময় দেখে বলল, সরি তিনপিজি, একটু দেরি হয়ে গেল। তিনজনেই নিরুত্তর হয়ে তাকিয়ে রয়েছে শুধু। রেশমি ওদেরকে পরখ করে একগাল হেসে বলল, আসলে কি হয়েছে বলতো? রেজাল্ট দেওয়ার আনন্দে দুজনের গতকাল রাতে জেগে কথা বলছিল। ওর ঘুম সকালে তাড়াতাড়ি ভাঙলেও আমার ঘুম ভাঙেনি। একটু বেশি ঘুমাই কি না, তাই আর কি। কিন্তু আমার জান খুব ভালো জানো। বলেই রেশমি আহিলের গাল টেনে দিল। আহিল প্রথমে গরম চোখে তাকালেও সকালের দিকে দৃষ্টি পড়াই হাসার চেষ্টা করে। সকাল নিষ্পলক তাকিয়ে রয়েছে। তার চাহনি কাতর, অসহায়, নিঃসঙ্গ প্রায় ঠেকছে তার। আহিল রেশমির হাত নিজের হাতে নিয়ে বলল, পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে রেশমি, আমার গার্লফ্রেন্ড। আর রেশমি, ও হলো সকাল। আর এই দুইজন সকালের বান্ধবী। রেশমিও হাসি মুখে বলল, ও আচ্ছা, সকাল তো ভোরে সকালের মতোই সিগ্ন দেখছি। তো তোমাদের নাম কি? নিতু ও বিথির উদ্দেশ্যে প্রশ্নটা করে রেশমি আহিলের কাঁধে মাথা রাখল। আহিল একটু উসখুস করলেও কিছু বলল না। আমার নাম নিতু, আর ওর নাম বিথি। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল নিতু। রেশমি এবারও হেসে বলল, ও আচ্ছা, খুব সুন্দর নাম। এরপর আহিলের দিকে তাকিয়ে বলল, জান খাবার অর্ডার করবে না? রেশমির অতিরিক্ত বাড়াবাড়ি অ্যাক্টিং দেখে আহিলের চোয়াল শক্ত হয়ে ওঠে। জান প্রাণ ফুসফুস আবার কি? রেশমি অবশ্য ওর রিয়াকশনে ভয় পেল না, বরং সে সকালদের উদ্দেশ্যে বলল, তোমরা কি খাবে?
সকাল এতটা সময় চুপ করেই ছিল। এবার বসা থেকে উঠে দাঁড়ালো, জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, কিছু খাবো না আপু, ক্লাসে দেরি হয়ে যাবে, যাচ্ছি এখন। রেশমি অস্থির হয়ে বলল, সে কি না খেয়েই কেন যাবে? অ্যাটলিস্ট চা কফি তো কিছু খাও। না আপু, ভাগ্যে থাকলে অন্য একদিন। ভালো থাকবেন আপনারা, আপনাদের দুজনের জন্যই অনেক শুভকামনা রইল। আহিল মুচকি হেসে বলল, তোমার জন্য দোয়া রইল পিচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি এবার তোমার কথা রাখবে তো? রেশমি জানতে চাইল। কিসের কথা আহিল? সকাল প্রত্যুত্তরে মেকি হাসি দিয়ে বলল, নিশ্চিন্তে থাকুন, আর বিরক্ত করব না আপনাকে। এরপর সে নিতু এবং বিথিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল আহিল। চিবিয়ে চিবিয়ে বলল, তোরা এত ওভার অ্যাক্টিং কে করতে বলছে? হ্যাঁ, রেশমিও বা কম চাই কি? সেও ধমক দিয়ে বলল, 100 বার করব। তোকে যে সাহায্য করছি এটা তো তোর ভাগ্য, তুই আবার আমায় ধমক দিচ্ছিস? এই দিলি তুই উপকারের প্রতিদান? একটু গার্লফ্রেন্ড সেজে না হয় কথাই বলেছিস, এতে এমন আর কি বা উদ্ধার করে ফেলছিস শুনি? আহিলের বাচ্চা, পোল্ট্রি খাইলি না তুই? দাঁড়া, এখনই আমি মেয়েটাকে সব বলে দেব। বলে উঠে দাঁড়ায় রেশমি। অবস্থা বেগতিক দেখে আহিল দ্রুত রেশমির হাত চেপে ধরে, গলা নরম করে বলে, সরি, প্লিজ রাগ করিস না, প্লিজ। আসলে আমরা বন্ধু, তো এরকম রোমান্টিক অভিনয় করতে ভীষণ অস্বস্তি লাগছিল, প্লিজ রাগ করিস না। রেশমি গাল ফুলিয়ে রাখল। আহিল আবার অনুনয় করে বলল, প্লিজ। রেশমি শুনল না, হাত ছাড়িয়ে চলে যাওয়া ধরল। কয়েক কদম এগিয়ে গিয়ে আবার ফিরে আসলো। আহিলের করুণ মুখের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, রাগ করব না। এখন আমি যা খাবো তুই তাই খাওয়াবি, আর বাড়িতেও পার্সেল করে দিতে বলবি। আহিল হেসে ফেলে, হাসতে হাসতে বলে, তুইও তো পোল্ট্রি বাজ কম না। রেশমিও হেসে ফেলে, আহিলের পিঠে কিল বসিয়ে বলে, তোরই তো ফ্রেন্ড। মাঝখান থেকে আমি কিল ফ্রি খেলাম। রেশমি খিলখিল করে হেসে ওঠে। আহনাবের অফিসে যাওয়ার সময় অর্ষার ঘুম ভাঙে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে আগে। আহনাব তখন টাই বাঁধছিল। অর্ষার কেন জানি ইচ্ছে করছিল আহনাবের খুব কাছে গিয়ে সযত্নে টাই বেঁধে দিতে, তবে ইচ্ছেটা সে দমিয়ে নিল। আহনাব ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসি দিয়ে বলল, গুড মর্নিং। মর্নিং। মন খারাপ? হুম। কি হয়েছে আমায় বলা যাবে? অর্ষা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। কি বলবে এখন সে? কেয়া ফোন করেছিল, এই কথা বললে কি সে রেগে যাবে? আবার আগের মতো ব্যবহার করবে? খারাপ ব্যবহার করলেও কথাটা তো তাকে জানানো উচিত। তবে মন সায় দিচ্ছে না। আজ বড্ড স্বার্থপর হতে ইচ্ছে করছে, লুকিয়ে রাখতে ইচ্ছে করছে এই সত্যটি। জানা নেই কাজটি সঠিক হবে না বেঠিক, সবসময় এত ঠিক বেঠিক বিবেচনা করতে নেই, করতেও হয় না। বর্ষা? আহনাপের ডাকে বুক থেকে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অর্ষার। দুদিকে মাথা নাড়িয়ে বলে, কিছু হয়নি তো? সত্যি বলছো তো? হ্যাঁ। তাহলে কাঁদছিলে কেন? বাড়ির কথা মনে পড়ছিল, তিয়সের কথা বেশি মনে পড়ছিল। আহনাব এগিয়ে এলো অর্ষার কাছে, মাথায় হাত বুলিয়ে বলল, দেখা হবে আবার ইনশাল্লাহ। এখন খাবে, এসো। এক চিলতে সুখ অনুভব হলো যেন মনের কোণে। বিয়ের আগে তার শান্তির জায়গা ছিল বন্ধুরা। খুব খারাপ সময়ে আহিল এভাবে মাথায় হাত রেখে ভরসা দিত। আর আজ আহনাব, মানুষটার মনে কি জায়গা করে নিতে পেরেছে অর্ষা? এসো বলে অর্ষাকে নিয়ে খেতে গেল। ক্যাথি আর অ্যানি ওদেরকে দেখে দৌড়ে আসে কাছে। অর্ষা ভয় পেয়ে আহনাবের শরীর ঘেঁষে দাঁড়ায়। আহনাব হেসে বলে, এতদিন ওদের সাথে থাকছো, এবার তো একটু সাহস সঞ্চয় করো মনে। পারবো? পারবে। অর্ষা স্মিত হাসে। আজ সকাল থেকেই আহনাব তার সাথে ভালো ব্যবহার করছে, পরেও এভাবে কথা বলবে তো, নাকি আবার পরিবর্তন হয়ে যাবে? অর্ষা খায় আর আহনাবের দিকে তাকিয়ে আনমনে এসব ভাবে। খাবার শেষ করে আহনাব অফিসে যাওয়ার জন্য বের হয়। যাওয়ার পূর্বে অর্ষাকে বলে, মন খারাপ করো না, সবসময় হাসি খুশি থাকবে। দরজা পর্যন্ত এগিয়ে দিতে এসেছে অর্ষা। আহনাব বেরিয়ে পড়েছে। সে এবার পিছু ডাকলো। শুনুন। আহনাব দাঁড়িয়ে পড়ে, পিছু ফিরে বলে, কিছু বলবে?
একটা কথা বলবো? রাগ করবেন না তো? সেটা তো বলার পর বলতে পারবো। রাগ করলে বলবো না। আচ্ছা, রাগ করবো না, বলো। অর্ষা কিছুক্ষণ সময় নিয়ে বলল, যদি কেয়া আপু কখনো আপনার কাছে ফিরে আসে তাহলে আপনি কি গ্রহণ করবেন? তুমি কি খুব বেশি অসুস্থ? অর্ষা ভ্রুকুটি করে তাকায়। আহন আপু কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলে, খুব বেশি অসুস্থ না হলে এসব কি প্রশ্ন করছো? আহনাব চলে যাওয়ার মুহূর্তে অর্ষা আবার পিছু ডেকে বলে, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর ছিল না। তোমার বলা কথাটি আসলে কোনো প্রশ্নই ছিল না। বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলি, সময় অনেক কিছু বদলে দিয়েছে। যদি কেয়া আপু কখনো আপনার সামনে এসে দাঁড়ায় আপনি দুর্বল হয়ে পড়বেন না? আমার মানসিক শক্তির প্রখরতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। অফিসে লেট হয়ে যাচ্ছি আমি। কয়েক পা এগিয়ে গিয়ে আহনাব নিজেই পিছু ফিরে তাকায়, বলে, অতিরিক্ত দুশ্চিন্তা করো না, কোনো কিছু নিয়েই না। রিল্যাক্স থাকো, ফ্রি থাকো, ভয় পেও না। আহনাব গ্যারেজের দিকে চলে যায়। কিছুক্ষণ বাদে তাকে গাড়ির সহ বের হতে দেখা যায়। যতক্ষণ গাড়িটি দেখা গেল, অর্ষা ততক্ষণই দরজা ধরে দাঁড়িয়ে রইল। দরজা লাগিয়ে সে ভেতরে চলে আসে। স্মিথ আজ স্কুলে যায়নি, লিলিয়া খাচ্ছে। তাকে দেখে অর্ষা জানতে চাইল, স্মিত আজকে স্কুলে গেল না কেন? ওর শরীরটা খারাপ। ও আচ্ছা, রেস্ট নিক। তোমার কি মন খারাপ? অর্ষা হাসার চেষ্টা করে জিজ্ঞেস করলো। কেন জিজ্ঞেস করছেন? মুখ দেখে মনে হচ্ছে, আবার চিন্তিত লাগছে। না না, কিছু হয়নি। মাথা নাড়িয়ে বলল অর্ষা। আমায় শেয়ার করতে পারো? কিছু হয়নি আন্টি। লেলিয়া খুব বুঝতে পারছে অর্ষা কিছু লুকোচ্ছে, তবে সে জানার জন্য জোর করল না। বলার হলে অর্ষা তাকে নিশ্চয়ই বলতো, তাই প্রসঙ্গ পাল্টে বলল, আজ দুপুরে কি খাবে? যা ইচ্ছে রান্না করিয়েন। বলতে বলতে সে রুমে চলে যায়। কিছুক্ষণ উদাস মনে একপাশে হাঁটাহাঁটি করে, বারান্দায় যায়, রুমে আসে। কিছুতেই মন টিকছে না, ভালো লাগছে না। বিষণ্ণ মন ভালো করার উপায়ও জানা নেই। বারবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সত্যি বলতে মনের ভেতর একটা ভয়ও ঢুকে গেছে। যদি সত্যিই আহনাব কেয়াকে ফিরিয়ে নেয়, তখন অর্ষা কি করবে? না, সে তো এসব ভাবতেই পারছে না। দম আটকে আসছে। এতদিন বাদে কেয়াই বা কোত্থেকে এলো? কেন ফোন দিল? শুধুমাত্র রেজাল্টের জন্য শুভকামনা জানানোর জন্যই, নাকি এর পিছনে আবার অন্য কোনো কারণও ছিল? সব শেষে প্রশ্ন আরও রয়েই যায়। কেন কেয়া সেদিন পালিয়েছিল, আর কোথায় বা আছে সে? এত এত প্রশ্নের যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। ভয় যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কোথাও কোনো কিছুতেই একটুখানি স্বস্তি খুঁজে পাচ্ছে না সে। মাথা ধরে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ বাদে ফোন আসে লামিয়ার। অর্ষা ফোন রিসিভ করে বলল, কি ব্যাপার পোকারানি, ভুলেই গেছিস একদম? ধুর, ভুলবো কেন? ভুলবি তো, বর পেয়ে বন্ধুদের ভুলে গেছিস। কাল না বাসায় ফিরে ফোন দেওয়ার কথা ছিল, দিসনি কেন? অনেক টায়ার্ড ছিলাম রে, কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। হয়েছে, এখন আর এত অজুহাত দেখাতে হবে না। কি করছিস বল? এই তো শুয়ে আছি। তোদের ওখানে এখন সকাল নাকি দুপুর? মনেই তো থাকে না পাল। অর্ষা মৃদু হেসে বলল, সকাল, বাংলাদেশের সাথে 4 ঘন্টা ডিফারেন্স তো, আমাদের এখানে 10:30 বাজে। ও, এখানে দুপুর হয়ে গেছে। ভাইয়া কোথায়, অফিসে? শালার কি কপাল, যাকে নিয়ে এক সময়ে স্বপ্ন দেখেছি এখন সে বান্ধবীর বর হয়, আবার তাকেই আহ্লাদ করে ভাইয়া ভাইয়া ডাকছি। বলেই লামিয়া শব্দ করে হাসে। অর্ষাও মৃদু হাসে। হাসি থামিয়ে লামিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, মন খারাপ কেন? সবাই আজ এই প্রশ্নটাই কেন করতেছিস? কোন প্রশ্ন? এই যে মন খারাপ কেন? মন খারাপ বলেই তো জিজ্ঞাসা করলাম। এখন চটপট বলে ফেল দেখি কি হয়েছে। কিছু হয়নি রে, এমনিই ভালো লাগছে না। আচ্ছা, তোকে একটা গুড নিউজ দেই, শুনে তোর মন ভালো হয়ে যাবে। তাই বল শুনি। সামনের মাসের 10 তারিখে আমি আর নিহাল সুইজারল্যান্ডে আসছি। সত্যি খুব খুব খুশি হয়েছি। তুমি রেডি থেকো জান, তোমাকে আমি রোমান্টিক হওয়ার টিপস দেবো এবার। ধুর, তোর ফাজলামি ইহকালে আর যাবে না। না, আমি সিরিয়াস। চুপ, বাকি সবাই কোথায়? জানি না, কথা হয়নি। আহিল তো মনে হয় অফিসে, জুই আমার মতোই শ্বশুর বাড়ি।
আর বাকিরা কি করে বলতে পারলাম না। একবার সময় করে সবাই ভিডিও কলে আসিস। তুই আর এই কথা বলিস না তো, আমরা ঠিকই আসছি, কিন্তু আপনি নিজেই পড়ে আসেন না। সত্যি কথা বলবো, সবার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, গ্রুপে জিজ্ঞেস করবেন সবাই কখন ফ্রি থাকে। ঠিক আছে, দুপুরে খেয়েছিস? না রে, গোসল করে এসে তোকে কল দিলাম। যা খেয়ে নে আগে, পরে কথা হবে আবার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফোন কাটার পরও অর্ষা মনে স্বস্তি পাচ্ছে না। আহনাবকে দেখতে ইচ্ছে করছে, তার সঙ্গ পেতে ইচ্ছে করছে। আজ যে কখন অফিস থেকে আসবে কে জানে। সকাল স্কুল থেকে ফিরেই চুপচাপ, বলেছিল ক্লাস করবে না, কিন্তু রাগে দুঃখে স্কুলে চলে যাওয়ায় আর বের হতে পারেনি। তাই অনিচ্ছা সত্ত্বেও ক্লাসে বসে থাকতে হয়েছিল। পুরোটা ক্লাসেও সে নীরব ভূমিকা পালন করেছিল। নিতু আর বিথি কত কি বোঝালো, সকাল অবশ্য এসব কিছুই মনোযোগ দিয়ে শোনেনি। চোখের সামনে বারবার আহিল এবং রেশমির হাস্য উজ্জ্বল মুখটা ভেসে উঠেছে। সেলিনা বেগম রুমে এসে দেখেন স্কুল ড্রেস না খুলেই সকাল শুয়ে আছে। তিনি ভেতরে ঢুকে জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে? সকাল মাথা উঁচু করে সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কিছু না মা। ফ্রেশ না হয়ে শুয়ে পড়লি যে? এমনি। হয়েছে কি? কিছু হয়নি তো। তাহলে ফ্রেশ হয়ে খেতে আয়। ইচ্ছে করছে না এখন। অত শত কথা বুঝি না, জলদি আয়। বলেই তিনি সকালকে ঠেলে উঠিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিলেন। ফ্রেশ হয়ে গোমরা মুখে খেতে বসল সকাল। সেলিনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে দেখছেন। প্লেটে খাবার বেড়ে দিয়ে বললেন, কত কিছুই তো শেয়ার করিস আমার সাথে, ইদানিং এমন কি হলো যে আমার শেয়ার করার যায় না? সকাল নিরুত্তর। তিনি ফের বললেন, তুই চাইলেই আমায় বলতে পারিস সকাল, হয়তো আমি তোকে ভালো কোনো সাজেশন দিতে পারবো। সকাল করুণ চোখে তাকিয়ে বলল, আমি বলতে পারবো না। চাইলেই বলা যায়। প্রতিটা মায়ের উচিত তার মেয়ের সাথে ফ্রি হওয়া, ভালো মন্দ বোঝানো, ফ্রেন্ডের মতো আচরণ করা। তাহলে মেয়েরা ভুল কম করে, মায়েরা ভুল ঠিক বুঝিয়ে দেয়। তুই কি আমায় বলবি সকাল? সকাল মাথা নত করে বলল, আমায় তুমি ভুল বুঝো না মা। আসলে একটা ছেলেকে আমার ভালো লাগে, ওর সম্পর্কে বিশেষ কিছুই জানি না। ডিয়ারের মাধ্যমে কথা শুরু হয়েছিল, এরপর কিভাবে যেন ভালো লেগে গেছে। তারপর সমস্যা হলো ওর গার্লফ্রেন্ড আছে। নামও জানিস না? আজ জেনেছি, ওর নাম আহিল। ওর গার্লফ্রেন্ড আছে এজন্য মন খারাপ? সকাল নিরুত্তর। তিনি জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো তোর ভালো নাও লাগতে পারে, কিন্তু কথাগুলো যদি তুই মনে ও মাথায় রাখিস তাহলে উপকার তোরই হবে। সকাল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তিনি বলেন, তোর বয়স কম, এই বয়সটা হলো প্রজাপতির মতো রঙিন, যা দেখবি তাই ভালো লাগবে। কত শত ছেলেকে চোখে ভালো লাগবে। এটা যে খারাপ তা বলবো না, এটা বয়সের দোষ। অধিকাংশ ছেলে মেয়ের সাথেই এমনটা হয়। এটা অস্বীকার যদি কেউ করে তবে সে মিথ্যা বলছে। তবে হ্যাঁ, ভালো লাগাটা কেউ প্রকাশ করে তো আবার কেউ করে না। আহিলকে তোর ভালো লেগেছে, লাগতেই পারে, এতে কোনো সমস্যা নেই। সমস্যাটা তখনই সৃষ্টি হবে যখন তুই জানিস যে এই সম্পর্কটা হবে না, তবুও সব ছেড়ে ছুড়ে এসব চিন্তা করবি। এটা তোর মানসিক কষ্টের কারণ হবে, তোর ক্যারিয়ার নষ্টের কারণ হবে। তাই আমি বলবো, যা হয় হোক, সব মেনে নিবি। জীবনটা এখানেই শেষ নয়, বরং শুরু। এসব চিন্তা ভাবনা মাথায় একদম আসতে দিবি না। সব বাদ দিয়ে স্টাডিতে ফোকাস কর। সামনে তোর জন্য আরো ভালো কিছু যে অপেক্ষা করছে না তা কি তুই জানিস? আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখ। আমার কথা বুঝতে পেরেছিস মা? মায়ের কথাগুলো যেন ম্যাজিকের মতো কাজ করলো। যতটা খারাপ লাগা কষ্ট এতক্ষণ মনের ভেতর ছিল, এখন আর ততটা নেই। নিজেকে অনেকটা হালকা লাগছে। সে মাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আমার ম্যাজিশিয়ান মা। তোমার কথাগুলো আমি মনে রাখবো, আর এসব নিয়ে ভাববো না। সেলিনা বেগম খুশি হলেন। সকাল যে তার কথাগুলো পজিটিভভাবে নিতে পেরেছে, এতেই তিনি খুশি। আহনাব রাত করে বাড়ি ফিরেছে আজ। অর্ষা আসার পর থেকে তাড়াতাড়ি ফিরলেও আজ এসেছে দেরি করে। আসার পর থেকে ঠিকমতো কথাও বলছে না।
অর্ষা খাবার নিয়ে বসে আছে। আহনা ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসলো। প্লেটে খাবার নিতে নিতে বলল, তুমি এখনো খাওনি? না। রাত জেগে অপেক্ষা করার দরকার নেই, খেয়ে নেবে এখান থেকে। আপনার কি অফিসে খুব কাজ? লিলিয়া আন্টি আর স্মিথ কি খেয়েছে? আহনাব আর কিছুই বলল না, চুপচাপ খাচ্ছে। এখন খাওয়ার পরও আর কোনো কথা বলল না, চুপচাপ শুয়ে রয়েছে। পরের দিন সকালেও একই ঘটনা ঘটল। আহনাব আগের চেয়েও গম্ভীর হয়ে গেছে। অর্ষা আগ বাড়িয়ে কথা বলতে গেলেও এড়িয়ে চলছে। বারবার সেদে কথা বলতেও খারাপ লাগে, তাই অর্ষাও হাল ছেড়ে দিয়ে একদম চুপচাপ হয়ে গেছে। একদিন সকালের কথা, আহনাবের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাড়াহুড়ো করে গোসল সেরে আসে। বিছানার ওপর রাখা শার্ট তাড়াতাড়ি গায়ে চড়াতে গিয়ে দেখে সবগুলো বোতাম ছেঁড়া। সে চেঁচিয়ে অর্ষাকে ডাকে। অর্ষা দৌড়ে আসে লিভিং রুম থেকে, ভীতি কণ্ঠে বলে,